আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরেই থাকতে হয়। রান্নাঘরে ধোয়া পাল্লার কাজ, তারপরে রান্নাবান্না, তারপরে অনেক কাজ, কাটাকুটির কাজ সব কিছুই করতে হয়। তো এই কাজগুলো করতে কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হয়। তো সেই কাজগুলো যদি আমরা কিছু টিপস মেনে তারপর সেইগুলো করি তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় বেঁচে যায়। আর সেই সময়টুকু কিন্তু আমরা আমাদের পরিবারকে এবং নিজেকে দিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করছি আমার আজকে কিছু টিপস আপনাদের কাছে ভালো লাগবে। স্মার্ট গৃহিণীদের জন্য আমি 12টি টিপস নিয়ে হাজির হয়েছি। এই 12টি টিপসের মধ্যে কোন টিপসটা আপনাদের বেশি কার্যকরী অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাতে পারবেন। এটা হচ্ছে আমার প্রথম টিপস। আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু বাচ্চারা থাকে। যাদের বাসায় বাচ্চারা থাকে তাদের বাসায় একটা কমন বাচ্চাদের খাবার কিন্তু এই নুডলসটা প্রত্যেকটা বাচ্চারাই কিন্তু কম বেশি পছন্দ করে। শুধু বাচ্চারা না, আমরা বড়রাও পছন্দ করি। তো আমরা যখন রান্না করতে যাই তখন দেখা যায় ম্যাক্সিমাম সময় একটা প্যাকেট রান্না করি, আর একটা প্যাকেট রান্না করার পরে দেখা যায় বাচ্চারা খেতে চায় না। তো বাকি যে নুডলসটা রান্না করা থাকে ওই খাবারটা কিন্তু ফেলে দিতে হয়। তো আপনারা আজকে যেভাবে আমি এটা দেখাবো সেই অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কিন্তু আর সেই খাবারটা নষ্ট হবে না এবং খরচ থেকেও কিন্তু আপনি বেঁচে যাবেন। তো আমি সব সময় চেষ্টা করি যে অনেকগুলো নুডলসের প্যাকেট যেহেতু নিয়ে আসে, তো আমি একটা বক্সের ভিতরে এরকম ভেঙে গুঁড়ো করে রেখে দিই। তো এই ক্ষেত্রে দেখা যায় যখন ওরা খেতে চায় আমি অল্প করে তারপরে যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে রান্না করে দিই। আর দেখা যায় এক্ষেত্রে কোনো নুডলস নষ্ট হয় না। তো আপনারা চেষ্টা করবেন এভাবে একটা বক্সের ভিতরে রেখে দিতে, তাহলে দেখবেন যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকুই রান্না করবেন। আমি মশলার প্যাকেটগুলো এর মধ্যে রেখে দিয়েছি, যখন যতটুকু প্রয়োজন হবে সাথে মশলার প্যাকেটও নিয়ে নিব। আশা করছি আমার আজকের টিপসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে 2 প্যাকেট নুডলস নিয়ে আসছে, আমি 1 প্যাকেট গুঁড়ো করে রেখে দিয়েছি। আবার এইটুকু যখন শেষ হয়ে যাবে তারপরে আমি বাকি প্যাকেটটাও কিন্তু ঠিক এভাবেই কিন্তু গুঁড়ো করে তারপর রেখে দিব। আশা করছি আমার এই টিপসটি আপনাদের উপকারে আসবে। এবার চলে আসছি আমার 2 নম্বর টিপসে। বাজার থেকে যখন কোনো মাছ নিয়ে আসে দেখা যায় আমাদের সকালবেলা থেকে কিন্তু অনেক কাজ থাকে। আমরা মাছটাকে এভাবেই পাতিলে রেখে অন্য কাজে চলে যাই, বা অন্য কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট তখন সেই কাজটা করতে যাই। তো মাছটা কখনোই এভাবে রাখবেন না, অন্তত মাছটা একটু পানিতে ভিজিয়ে রাখবেন, নয়তো বা দেখা যায় মাছের উপরের যে আঁশটেটা থাকে ওটা কিন্তু শুকিয়ে যায়, আর তখন আমরা যখন কাটতে যাই সেই আঁশটেটা কখনোই ওঠে না। আমি ভিজিয়ে রাখার পরে এটা কিন্তু খুব নরমালি উঠে গেছে, তবে হাত দিয়ে কখনো ওঠানোর চেষ্টা করবেন না। আশা করছি আমার টিপসটি আপনাদের ভালো লাগবে। চলে আসছি আমার 3 নাম্বার টিপসে। মিষ্টি কুমড়া খেতে কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি। বাজার থেকে যখন মিষ্টি কুমড়াটা নিয়ে আসে আমরা কিন্তু অনেক সময় এই ভুল কাজটা করি যে মিষ্টি কুমড়াটা এভাবেই পলি ব্যাগে পেঁচিয়ে রেখে দিই। তো কখনোই মিষ্টি কুমড়াটা এইভাবে পলি ব্যাগে পেঁচিয়ে রাখবেন না। ভিতরে যে বিচি অংশটা আছে ওটা চেষ্টা করবেন যে বের করে তারপরে রাখার, নয়তো এই মিষ্টি কুমড়ার বিচির কারণে মিষ্টি কুমড়াটা দেখা যায় ফ্রিজে 1 থেকে 2 দিন পরেই কিন্তু নষ্ট হয়ে যায়। কুমড়াটা কিন্তু বেশি দিন ভালো থাকে না। তো একটা চামচের সাহায্যে আমি বিচিগুলোকে বের করে নিব। এই বিচিগুলো বের করে আপনি রাখবেন ফ্রিজে, তারপর দেখবেন যে মিষ্টি কুমড়াটা কতদিন ভালো থাকবে। আর আমি কিন্তু চামচ দিয়ে নামাচ্ছি, হাত দিয়ে কখনোই করতে যাবেন না, তাহলে কিন্তু হাত লাগার ফলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চামচ দিয়ে এভাবে আস্তে আস্তে করে তারপর বিচিগুলোকে বের করে ফেলবেন। সেক্ষেত্রে আপনার মিষ্টি কুমড়াটা আপনি 5 থেকে 7 দিন কিন্তু অনায়াসে ফ্রিজে রেখে তারপর খেতে পারবেন। আমরা যে ভুলগুলো করি যার কারণে কিন্তু আমাদের অনেক সবজি নষ্ট হয়ে যায়, আমরা এভাবেই ডিরেক্ট রেখে দিই। আর এই যে বিচিগুলো এগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, যদি টেলে তারপরে ওদেরকে খেতে দিই। আর এভাবেই কিন্তু মিষ্টি কুমড়াটা আপনারা সংরক্ষণ করতে পারেন। এখন আমি পলি ব্যাগের মধ্যে সুন্দর করে পেঁচিয়ে রেখে দিব, আর এটা কিন্তু 5-7 দিন খুব সুন্দরভাবেই থাকবে, কোনোভাবেই নষ্ট হবে না। আশা করছি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে। চলে আসলাম আমার 4 নাম্বার টিপসে। আমাদের সবার বাসায় কাঁচামরিচ থাকে, রান্নার কাজে আমরা সবাই ব্যবহার করি। দেখা যায় কাঁচামরিচগুলো বেশি দিন আমরা সংরক্ষণ করতে পারি না, যার কারণে কিন্তু আমাদের বাসায় কাঁচামরিচ ফুরিয়ে গেলে তখন আমরা বিপদে পড়ি। তো বাজার থেকে যখন কাঁচামরিচ নিয়ে আসে তখন
হাতে অন্যান্য কাজের চাপে কাঁচামরিচগুলোকে খোলাখুলি একটা বক্সে রেখে ফ্রিজে রেখে দিই। আর এভাবে কিন্তু কাঁচামরিচ বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন কাঁচামরিচ বাজার থেকে আনার সাথে সাথে বোটাগুলোকে ছাড়িয়ে ফেলার, কারণ কাঁচামরিচের সাথে বোটা থাকলেই কাঁচামরিচটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কারণ বোটাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পচে যায়। তো আমি সব সময় বোটা ছাড়িয়ে এরকমের কাচের বয়মে রাখি। এভাবে যদি আপনারা রাখেন, আমি একটা ছোট্ট বয়মে রেখে দেখাচ্ছি। তো এভাবে যদি রাখতে পারেন নর্মাল ফ্রিজে, আপনারা কিন্তু 1 মাসের মতোই কাঁচামরিচগুলো ব্যবহার করতে পারবেন, তাতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। তো আশা করছি আমার এই টিপসটা আপনাদের কাছে ভালো লাগবে, কারণ এভাবেই আমি কাঁচামরিচ রাখি। আমি যেভাবে যে কাজটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসলাম আমার 5 নাম্বার টিপসে। যাদের বাসায় বাচ্চারা আছে তারা কিন্তু দেখা যায় বাচ্চারা চিনি অনেক বেশি পছন্দ করে, আর আমাদের অগোচরে বা আড়ালে গিয়ে চিনি খায় আর এই মুখটা ঢিলা করে রেখে দেয়। তো এই রাখার কারণে কিন্তু দেখা যায় চিনির বয়মের ভিতরে পিঁপড়া ঢুকে পড়ে, বা চিনিটা বাতাস ঢোকার কারণে চিনিটা কিন্তু একটু আঠালো হয়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন কয়েকটা লং এর ভিতরে দিয়ে রাখার। লংটা যদি দিয়ে রাখেন তাহলে পিঁপড়া তো কখনোই ঢুকবে না, সেই সাথে চিনিটাও কিন্তু ঝুরঝুরে থাকবে। চলে আসলাম আমার 6 নাম্বার টিপসে। বাজার থেকে মুরগি নিয়ে আসলে আমরা কিন্তু সবসময় আগে কাটার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন মুরগিটাকে প্রথমে আপনি পুড়ে ফেলার, কারণ গ্যাসে যদি আপনি একটু পুড়ে ফেলেন বা ছেঁকে নেন তাহলে কিন্তু এই মুরগির গায়ে অনেক বড় লম্বা লম্বা পশম থাকে, সেই লোমগুলো কিন্তু খুব সহজেই কিন্তু পোড়া যায়। আমরা অনেকেই ভুল করে থাকি, যেটা হচ্ছে বাজার থেকে নিয়ে আসার পরেই মুরগিটার চামড়া খুলে ফেলি, তারপরে আমরা আগুনে ছ্যাঁকার চেষ্টা করি। তো এটা না করে আপনি ডাইরেক্ট মুরগিটাকে এভাবে ধরে তারপরে ছ্যাঁকার চেষ্টা করবেন, যাতে দেখা যাবে উপরের যে বড় বড় লোমগুলো ওগুলো কিন্তু দেখা যায় না, সাদা সাদা থাকে। তো আগুনে ধরলে কিন্তু একদম পুড়ে যায়। তো এভাবে করলে কাজটা কিন্তু খুব সহজ হবে। তারপরে আপনি যদি চামড়াটা খুলে ফেলেন তারপর কিন্তু আপনার আর কষ্ট হবে না, খুব ইজিলি কাজটা করতে পারবেন। তো আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। তারপর চলে আসলাম আমার 7 নাম্বার টিপসে। আমরা যখন ডাল রান্না করতে যাই, ডাল রান্না করার সময় কিন্তু দেখা যায় ডালের উপরে অনেকটা ফেনা জমে যায়, আর সেই ফেনাটা কিন্তু একদম কালো হয়ে যায়। তো চামচ দিয়ে উঠাতে হয়, এক্ষেত্রে আমাদের কিন্তু সময় লস হয়। তো এইভাবে যদি আপনি একটা চালনিতে ডালটা ঢেলে তারপরে আপনি ভালো করে ঘষে ঘষে হাতে তারপর ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু কখনোই আপনি ডাল রান্না করার পরে ডালের উপরে কালো ফেনা কখনোই উঠবে না। আশা করছি এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। চলে আসলাম আমার 8 নাম্বার টিপসে। সকালে যখন রান্না করতে আসি তখন কিন্তু আমার রান্নাঘরে সব কিছু ক্লিন করে রাখি। তো রান্না করার সময় কিন্তু হাতা খুন্তি রান্না করার সময় এরকম আমি মাঝখানে রেখে দিই, বা অনেকেই এই কাজটা করেন। কখনোই এটা করা যাবে না, তাহলে কিন্তু আপনার হাতা খুন্তি যাই বলেন এটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা ময়লা লাগবে, দেখা যায় ওই একই খুন্তি আবারও তরকারির ভিতরে আমাদের দিতে হয়। তো এটা না করে আমরা যদি এখানে একটা এরকমের ফ্রিজ বা যাই বলেন এরকম একটা রেখে দিই, তাহলে কিন্তু সেই খাবারটাও কিন্তু নষ্ট হলো না, আর চুলাটাও কিন্তু ভালো থাকলো। তো এইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু রান্নাঘরটা ক্লিন থাকে। তো চলে আসলাম আমার 9 নাম্বার টিপসে। সকালবেলা নাস্তা করার পরে থালাবাটিগুলো এসে বেসিংয়ে এভাবেই রেখে দিই। তারপর যখন ওয়াশ করতে যাই তখন কিন্তু অনেক বেশি কষ্ট হয়। তো সবসময় চেষ্টা করবেন বেসিংয়ের ভিতরে থালাবাটিগুলো না রেখে উপরে রাখার, তাহলে বেসিংটা কিন্তু ক্লিন থাকে আর ওয়াশ করতেও সুবিধা হয়। আমরা থালাবাটি ধোয়ার সময় আমাদের ভিম সাবান কিন্তু অনেক বেশি অপচয় হয়। আজকে কিভাবে ভিম সাবান একবার নিয়ে আমি এতগুলো থালাবাটি ওয়াশ করব সেটাই কিন্তু শেয়ার করব। আমি একবার এই ভিম সাবান নিয়েছি হাতে, এটা দিয়ে আমি পুরোপুরি থালাবাটিগুলো কিন্তু ওয়াশ করে নিব। আর যদি বেসিংয়ের মধ্যে আমি থালাবাটিগুলো রাখতাম তাহলে কিন্তু অনেকবার আমাকে ভিম সাবান কিন্তু ইউজ করতে হতো। তো এভাবেই কিন্তু আমরা সংসারের অনেক খরচ থেকে বাঁচতে পারি। একটু বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু আমাদের প্রত্যেকটা কাজ খুব সহজ হয় আর আমাদের হাতে অনেকটা সময় বেঁচে যায়। তো এভাবে দেখেন একবার আমি ভিম সাবান নিয়ে পুরো থালাবাটিগুলো কিন্তু মেজে নিয়েছি। এখন কিন্তু খুব সহজে ওয়াশ করে নিব। তো সবসময় চেষ্টা করবেন বেসিংয়ের ভিতরে থালাবাটি না রেখে উপরে রাখার। সেক্ষেত্রে আপনি কোনো কিছু একটা ওয়াশ করতে আসলেও কিন্তু ইজিলি ওয়াশ করতে পারবেন। আর যদি এর ভিতরে বেসিংয়ের ভিতরে থালাবাটিগুলো জমে থাকে
তাহলে একটার ময়লা কিন্তু আরেকটার গায়ে লেগে যায়, আর সেগুলো ওয়াশ করতে কিন্তু অনেকটা সময় যায়। তো আশা করছি আমার এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। চলে আসলাম আমার 10 নাম্বার টিপস নিয়ে। আমাদের বাসায় সবার বাসায় লেবু থাকে কমন, লেবু আমরা সবাই খেতে পছন্দ করি। তো এই যে লেবু কাটার পরে অবশিষ্ট লেবু কিন্তু সবার বাসায় দেখা যায় থেকেই যায়। তো পরিশেষে লেবুটা ফেলে দিতে হয়। তো ফেলে না দিয়ে আমি এটা দিয়ে কিন্তু দারুণ একটা কিচেনের কাজ করে নিব। আপনারাও এভাবে করার চেষ্টা করবেন। কিচেনের যে এই যে সিঙ্কটা থাকে, সিঙ্কের ভিতরে কিন্তু পানির একটা দেখা যায় যে ছোপ পড়ে যায়, দেখতে কিন্তু একটু ভালো লাগে না। তো এইভাবে লেবু যে অবশিষ্ট ফেলে দিতে হয় সেটা ফেলে না দিয়ে এভাবে যদি বেসিংয়ের ভিতরে একটু চেপে রসটা ফেলে দিই, তারপরে একটু লবণ নিয়ে তারপর যদি এটাকে একটু ভালো করে ঘষে নিই, বেসিংটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। আমরা অনেকেই অনেক কিছু জানি না বলে দেখা যায় যে আমাদের কাজে কিন্তু সুবিধা হয় না। একটা কাজ যেখানে 5 মিনিট লাগবে সেখানে কিন্তু আধা ঘন্টা লেগে যায়। তো কিছু টিপস যদি আমরা কিচেন টিপস বলেন বা স্মার্ট গৃহিণীদের জন্য কিছু টিপস আমরা ফলো করে চলি, তো সেই টিপসগুলো ফলো করতে পারলে আমাদের কাজগুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো দেখতে পারবেন যে আমার এই 2 টুকরো লেবু আর একটু লবণের জন্য আমার বেসিংটা কত বেশি সুন্দর হয়ে যাবে। ভালো করে আমি একটু হাত দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ভিম লিকুইড বা বলেন ভিম সাবান কোনো কিছুই কিন্তু ইউজ করিনি। আর সিঙ্কের ভিতরে কখনোই আপনারা হারপিক দিয়ে পরিষ্কার করবেন না। এক্ষেত্রে দেখা যাবে আপনাদের এই সিঙ্কটা একদম কালো দাগ পড়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। তো দেখেন একদম কিন্তু চকচক করছে, এমনটা কিন্তু ছিল না। আশা করছি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে। চলে আসলাম এবার 11 নাম্বার টিপসে। আমরা যখন কোনো কিছু কাটাকাটি করতে যাই তখন কিন্তু দেখা যায় যে হাতের যে চাকু থাকে বা যাই থাকুক না কেন, চাকুটা কিন্তু ধার কমে যায়, যার কারণে কিন্তু মেয়ে মানুষ হয়ে আমরা কিন্তু সেটা ধার দিতেও পারি না বা বাজারে নিয়ে যাওয়া একটা অনেক বড় ব্যাপার। তো এই সময় আপনি কিন্তু ছোট্ট একটা টিপ যদি ফলো করেন তাহলেই কিন্তু খুব সহজেই এই কাজটা করতে পারবেন। চাকুতে একদম ঘরে বসেই আপনি ধার উঠাতে পারবেন। তো আমি এখানে লবণ নিয়ে নিয়েছি আর সিরামিকের একটা মগ নিয়েছি। অবশ্যই সিরামিকের একটা মগের উপরে এই কাজটা করার চেষ্টা করবেন। আর আমি চাকুতে একটু পেস্ট লাগিয়ে নিয়েছি। এখন এইভাবে যদি একটু ঘষেন তাহলে কিন্তু চাকুটায় অনেক বেশি ধার উঠে যাবে। অনেক সময় দেখা যায় ঘরে পুরুষদেরকে কিন্তু এই ছোটোখাটো কাজে বলা যায় না, কারণ এই ছোটোখাটো কাজ নিয়ে বাজারে যাওয়াও একটা ঝামেলা। আর সামনে যেহেতু কুরবানির ঈদ চলে আসছে, এই সময় কিন্তু এইসব কাজকর্মগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে চাকুটা যদি একটু ধার নিয়ে নেন তাহলে কিন্তু অনেক বেশি ধারালো হয়ে যায়। আর দেখবেন কি যে হাতের কাছে যখনই আপনার থাকবে তখনই আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। তো দেখেন আমি একটু ধুয়ে তারপর দেখাচ্ছি, চকচক করছে কিন্তু আর অনেক বেশি ধারও উঠেছে। হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, অনেক বেশি ধার উঠে গেছে কিন্তু। আশা করছি এই টিপসটিও আপনাদের ভালো লাগবে। এবারে চলে আসলাম 12 নাম্বার টিপস নিয়ে। আমরা সবাই কিন্তু কম বেশি চা অনেকেই পছন্দ করি। তো আমার বাসায় যখন চায়ের প্যাকেট নিয়ে আসে, আমি সবটুকু চা একটা বয়মে রাখি না। বয়মটা যেহেতু একটু ছোট, এই জন্য আমি চায়ের অর্ধেক প্যাকেট খুলে রেখে দিই, বাকি চাটা ওর ভিতরেই থাকে। মুখটা আমি আগুনে পুড়ে তারপরে রেখে দিই। তো আজকে বাকিটুকু চা আমি ঢেলে দেখাবো। আমরা যেটা ভুল করি, চাটা ডাইরেক্ট ওভাবে প্যাকেট থেকেই কিন্তু বয়মে রেখে দিই। এক্ষেত্রে চায়ের ভিতরে কিন্তু অবশিষ্ট অনেক গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো থাকে, আর ওইটা কিন্তু আমরা বয়মে ওভাবেই রেখে দিই। তো ওভাবে রেখে দিলে চা যখন আমরা জাল করি দেখা যায় যে কাপের নিচে কিন্তু অনেকটা পাউডারের মতো নিচে জমে যায়, আর ওটা কিন্তু খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো এইভাবে যদি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে রেখে দেন তাহলে কিন্তু ওই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাউডার জমেছে, ওই পাউডারগুলো কিন্তু আর জমবে না। এগুলো কিন্তু ফেলে দিতে হবে, এগুলো কোনো কাজেরই না। তো এইভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু আপনার চা পাতা যখন আপনি জাল করবেন তখন কিন্তু চায়ের কাপের নিচে কখনোই আর জমবে না। আমাদের দৈনন্দিন জীবনে এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমরা যদি ফলো করে চলি তাহলে কিন্তু আমাদের কাজ অনেক বেশি সহজ হয়, আর আমরা অনেকটা সময় হাতে পেয়ে যাই। সেই সময়টুকু কিন্তু আমরা আমাদের পরিবারকে দিতে পারি। তো আমার সবগুলো চা পাতা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে। আর নিচের যে এই গুঁড়োগুলো পড়েছে পাউডার, এগুলো দেখা যায় ফেলে দিব না। আমার বারান্দায় যেহেতু গাছ আছে, গাছের গোড়ায় দিয়ে দিব।
দেখা যায় সারের কাজ দিবে। তো এখন আমি বয়মের ভিতরে এগুলো রেখে দিচ্ছি। তো যাই হোক, এই তো ছিল আমার 12টি টিপস আপনাদের জন্য। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুল করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।